আলাইকুম সবাইকে থ্রি ইডিয়টস ফেসবুক পেজের পক্ষ থেকে এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমরা সামনে নির্বাচন উপলক্ষে আমরা আবার সেই তরুণ নেতা মোহাম্মদ আরিফ ভাইয়ের কাছে আসছি। তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব যে তার নির্বাচনের পদক্ষেপগুলো কি কি হতে যাচ্ছে। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা বিভিন্ন ফেসবুক পোস্টের মাধ্যমে বা আমরা এর আগেও আপনার একটা সাক্ষাৎকার নিয়েছিলাম, সেখানেও আপনি অতটা স্পষ্টভাবে বলেননি, তবে বলেছিলেন যে নির্বাচন করবেন। তো আপনি এই নির্বাচনটাকে বা নির্বাচনের মাঠটাকে কীভাবে দেখছেন? জি আলহামদুলিল্লাহ, অবশ্যই ভালোভাবে দেখছি। এবং এই নির্বাচনের মাঠটা যেহেতু আর বেশি সময় আমাদের সামনে নেই, কারণ অনলি অন 1 ইয়ার্স সময় আছে, যার কারণে সেটা আমার কাছে খুব চ্যালেঞ্জিং একটা বিষয়। নির্বাচনটা আমার কাছে একটা চ্যালেঞ্জিং বিষয়, কারণ যেহেতু আর বেশি সময় নাই। আপনিও জানেন যে 27 সাল, সম্ভবত 27 সালে ফেব্রুয়ারির দিকেই নির্বাচন, যার কারণে এটা খুব একটা চ্যালেঞ্জিং বিষয় আমার কাছে। তবে আমি চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত। তারপর ক্ষমতা দেওয়ার মালিক তো আল্লাহ, আপনিও জানেন আমিও জানি। আর জনগণ যা চাইবে, যার পক্ষে যে প্রতিনিধিকে তারা নির্বাচন করতে চাইবে, সেই দিকেই রেজাল্ট ফলাফল হবে। এতটুকু পর্যন্ত আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত আমাদের নির্বাচনী মাঠ আলহামদুলিল্লাহ ভালো আছে। সবার সমর্থন যোগাচ্ছেন, সবাই উৎসাহ দিচ্ছেন, এতটুকুই নির্বাচন মাঠ বর্তমান। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করি। আমরা বিভিন্ন সময় দেখতে পাই যে মেম্বাররা অনেক ধরনের পদক্ষেপের কথা বলে থাকে, যে আমি মেম্বার হলে এই করব সেই করব, কিন্তু নির্বাচনের পর দেখা যায় যে জনগণ সেরকম সুযোগ সুবিধা পাচ্ছে না। তো এই জায়গা থেকে আপনার পদক্ষেপগুলো কীরকম থাকতে পারে, বা আপনি যেগুলো প্রতিশ্রুতি দিবেন এটা কতটুকু পালন করার চেষ্টা করবেন, এই বিষয়ে যদি একটু কিছু বলতেন। জি, খুব সুন্দর প্রশ্ন করছেন আপনি। যে অনেক সময় দেখা যায় যে যারা ইশতেহার ঘোষণা করে বা যারা মেম্বার প্রতিনিধি নির্বাচিত হয়, তারা কিন্তু নির্বাচনের আগে অনেক কিছুই প্রতিশ্রুতি দিয়ে থাকে, কিন্তু তারা ব্যর্থ হয় না। সরকার থেকে যে বাজেটটা আসে তারা সেটা পায় সত্যি, কিন্তু জনগণের হাতে পৌঁছে দিতে তাদের হচ্ছে কি যে সেটা ওই পর্যায়ে গিয়ে তারা সেখানে ঘুপি-চুপি যাকে বলা হয়, এক কথা সেটা আপনার আমানতের খেয়ানত বললে চলে। তো সে পর্যায়ে আমি কঠোর থাকবো ইনশাল্লাহ, কারণ 1 নম্বর যেটা বিষয়, সেটা আমানতের খেয়ানত তো ইনশাল্লাহ কখনো হবে না। কারণ আমার 8 নম্বর ধর্মপুর 7 নম্বর বনগাঁ ওয়ার্ডে যদি 1টি পয়সাও বরাদ্দ থাকে, সেটি যে পাওয়ার যোগ্য, যদি 100 জন লোক পাওয়ার যোগ্য থাকে, আমি চাইবো যে 100 জনের মাঝে বিতরণ করে দিতে। অতএব এই যে আপনি বললেন, আমাকে প্রশ্নটা ছুড়ে দিলেন যে আপনার অবস্থান কেমন হবে যদি জনগণের চাহিদা মেটাতে, তো আলহামদুলিল্লাহ এখানে আমার কঠোর অবস্থান হবে। কারণ আমি চাই, আমি জনগণের প্রতিনিধি হয়ে থাকতে চাই। আর মূলত সেখানে সমস্যা যে যারা এই নির্বাচনকে একটি বিজনেস প্রোডাক্ট হিসেবে গ্রহণ করে, তাদের কাছে এটা সমস্যা। কেমন আপনি বলবেন যে বিজনেস প্রোডাক্ট আবার কি? এটা হচ্ছে এইরকম যে মনে করেন বিজনেস মানে ব্যবসা, প্রোডাক্ট মানে পণ্য। তো নির্বাচনটাকে যারা এই যে ব্যবসার একটি পণ্য হিসাবে গ্রহণ করে, মূলত তারা কিন্তু এটা জনগণের হাতে আসল ওই বরাদ্দটা পৌঁছাইতে পারে না। জি জি, কারণ আপনাকে বুঝাই, আপনি হচ্ছে কি যে মনে করেন একটি পানির বোতল ক্রয় করলেন 15 টাকা দিয়ে, কি আশায় যে আমি এটাকে ক্রয় করলাম 15 টাকা দিয়ে, যে 20 টাকা দিয়ে বিক্রি করতে পারলাম, আমার 5 টাকা মুনাফা আসবে, মানে লাভ আসবে। তো এখন আপনি চিন্তা করেন, মাঠে বের হলেন, মাঠে বের হওয়ার পর পরিস্থিতি দেখে আপনি মাথা পিছু আপনি ভোট কিনে নিলেন কত? 1000 টাকা করে। তাহলে এখন আপনি যে জনগণের কাছ থেকে ভোটটা কিনে নিলেন, এখানে আপনার প্রফিট কি থাকবে? আপনি অবশ্যই চিন্তা করবেন যে যেহেতু আমি 1000 টাকা দিয়ে কিনে নিলাম, আমাকে চিন্তা করতে হবে 1500 টাকা কীভাবে উঠানো যায়। তো তখন দেখা যায় যে নির্বাচনের পরে, প্রতিটা নির্বাচনের আগে কিন্তু আপনি ভোট কিনে নিছেন, এখন আপনার চিন্তা থাকবে যে আপনাকে প্রফিট বের করতে লাগবে, কারণ যেহেতু আপনি 1000 টাকা ওর পিছনে ইনভেস্ট করছেন। তো সেক্ষেত্রে তখন আপনি তার কাছ থেকে, ধরুন যে ইউনিয়নে 10 কেজি চাউলের কার্ড আসলো, এখন কার্ডটা নিতে আপনি একজন জনগণের কাছ থেকে আদায় করতে চাচ্ছেন জনপ্রতি 1500 টাকা করে, এখানে আপনার 500 টাকা করে জনপ্রতি লাভ থাকছে। তো যার কারণে যে জনপ্রতিনিধি যে থাকে, সে সঠিকভাবে তার
আপনার জনগণের কাছে তার দায়িত্বটা- চাহিদা মেটাতে পারে না, কারণ তারা এটাকে বিজনেস প্রোডাক্ট হিসেবে গ্রহণ করেছে। তো আমি বিজনেস প্রোডাক্ট নয়, আমি জনগণের আস্থা হয়ে থাকতে চাই, এতটুকুই এ বিষয়ে আমি বলতে চাই। আচ্ছা মোহাম্মদ আরিফ সাহেব, আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে আমরা দেখতে পাই যে নির্বাচনের সময়, বিশেষ করে নির্বাচনের সময় আমরা দেখি যে অনেক সময় ভোট কিন্তু কেনাবেচা হয়ে থাকে। তো এই পর্যায়ে আপনাদের পদক্ষেপটা কীরকম থাকবে? আপনি মানে আপনার কথাবার্তা বোঝা যাচ্ছে যে আপনি ভোট কেনাবেচার হয়তো বা বিপক্ষেই থাকবেন, যেটা যেহেতু সঠিক না। তো আপনাদের পদক্ষেপগুলো কীরকম হতে পারে এই ভোট কেনাবেচা সম্পর্কে? এই বিষয়ে আমি একটু বলতে চাই যে এই যে আপনি ভোট কিনা বেচার কথাটা যে বললেন, এটা মূলত দুইটা সমস্যা। এক নাম্বার যেটা বলি যে ভোট আপনি কিনছেন না, আপনি হচ্ছে মানুষের আবেগ কিনে নিচ্ছেন। মানুষের আবেগ কিন্তু লোভনীয় জিনিস দ্বারা কিনা যায়। এটা আপনাকে আরেকটু আমি বুঝাতে চাই যে মানুষের আবেগকে আপনি কিনতে পারবেন কিন্তু বিবেককে কিনতে পারবেন না। আর আবেগকে মূলত কিনা যায় যে কোনো লোভনীয় জিনিস দ্বারা, সেটা হোক স্বর্ণ অথবা টাকা। তো আপনি যখন মানুষের আবেগটাকে আপনি কিনতে যাবেন, তখন মানুষ কিন্তু আবেগ সহজে বিক্রি করে দিতে পারে। এটা আপনি জানেন কি? আপনাকে কয়েকটা উদাহরণ দিই। উদাহরণ হিসাবে আমি বলতে পারি যে মানুষের আবেগ কিভাবে আপনি কিনবেন। ধরুন কি যে আপনি একজন মানুষের কাছে গেছেন, এখন তার বিবেক বলতেছে আমি একজন যোগ্য প্রতিনিধি দেখে আমার ভোট তাকে দিব। এটা কিন্তু তার বিবেক বলতেছে যে আমি যোগ্য ব্যক্তিকেই ভোট দিব। ঠিক সে সময় আপনার মতো প্রতিনিধি গিয়ে তাকে অফার করতেছে, আপনাকে আমি 1000 টাকা দিব, আপনার ভোটটা আমার কাছে বিক্রি করে দেন। আপনাকে আগেই বলছি যে মানুষের আবেগ লোভনীয় জিনিস দ্বারা বিক্রি হয়। তো যখন সে ভাববে যে 1000 টাকা পাবো রে, আবেগে পড়ে গেল কিন্তু 1000 টাকা পাবো রে, 1000 টাকা পাবো রে, তাহলে আমি আমার ভোটটাকে বিক্রি করে দিই। তো এই বিষয়টা এরকমই যে যখন আবেগ দ্বারা মনে করেন যে এক সময় আবেগে খেলতে 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 সে আবেগটা যখন ধ্বংস হয়ে যাবে, তারপরে সে সেটাকে নিয়ে পস্তাবে। যাকে বলা হয় যে, যেমন ধরুন কি যে আপনাকে আবেগ দিয়ে ভোট দিয়ে দিল, দেওয়ার পর কি হলো, নির্বাচন শেষ, একজন অযোগ্য লোক নির্বাচিত হলো। ভোটের 5 মাস পর আমার কোনো কাজে লাগবে মেম্বারকে, সে সময় আমি মেম্বারের কাছে গেছি, মেম্বার আমাকে 1000 টাকার দাবি করে বসলো। তখন আমি ওই বিবেকের কথা চিন্তা করব যে আজকে যদি আমার এই আবেগটাকে আমি বিক্রি না করতাম, বিবেক দিয়ে ভোটটা দিতাম, তাহলে অবশ্যই যোগ্য প্রতিনিধিরা এখানে আসতো এবং কি যোগ্য ব্যক্তিরা এই চেয়ারে বসতো এবং কি আজকে আমাকে এখানে 1000 টাকা দিতে হতো না। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারি যে হ্যাঁ, জনগণকেই মানে সচেতন হতে হবে, প্লাস কি আপনি যে প্রতিনিধি, আপনাকে এটা আপনি যে মানুষের আবেগ কিনে নিচ্ছেন, আপনি একটা মানুষের আবেগ কিনে নিচ্ছেন, এখানে আপনাকেও সচেতন হতে হবে। কারণ কেন আপনাকে বলি, আপনাকে তো বললাম যে আপনি একটা জনপ্রতিনিধি, আপনি আপনার দায়িত্ব কতটুকু থাকবে সেটা প্রথমেই যদি আপনি ধ্বংস করে দেন মানুষের আবেগ কিনে নিয়ে, তাহলে তো আপনি যোগ্য জনপ্রতিনিধি হলেন না। তো আমি এতটুকুই বলবো, এই 8 নম্বর ধর্মপুর ইউনিয়ন পরিষদের 7 নম্বর বনগাঁওয়ে যারা ভোট ক্রয় করবে তাদের কবর রচনা হবে ইনশাআল্লাহ। এতটুকু কড়া ভাষায় বললাম আপনাকে। তো এই ভোট কিনা বেচার বিষয়ে আপনি বুঝতেই পেরে গেছেন যে আমি কিনবো নাকি বিক্রি করব, সেটা আপনি বুঝতে পেরে গেছেন। তো এই বিষয় নিয়ে আমার এতটুকুই ছিল কথা। আচ্ছা, ধন্যবাদ আরিফ ভাই। আমরা জনগণের পক্ষ থেকে একটা প্রশ্ন করতে চাই আপনাকে। আমাদের ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে অনেক সময় প্রশ্ন করে থাকে অনেকেই যে এইবারকার কিন্তু সামনে যে নির্বাচনে কিন্তু অনেকেই মেম্বার পদপ্রার্থী মেম্বারিতে দাঁড়াতে চাচ্ছে। তো এদের ভিতরে অনেকেই বলা করতেছে যে আমি মেম্বারিতে দাঁড়াবো, আমাকে কেউ 50,000 বা 1 লক্ষ বা 1.5 লক্ষ টাকা দিলে আমি বসে যাব, বা আমি কাউকে 1 লক্ষ টাকা দিয়ে বসিয়ে দিয়ে তাহলে আমি এককভাবে মেম্বার হয়ে যেতে পারবো আমাদের ওয়ার্ড থেকে। তো এরকম কোনো মনোভাব আপনাদের মাঝে আছে কিনা যে আমি 1 লক্ষ টাকা দিয়ে কাউকে বসাবো, বা আমি নিজে 1 লক্ষ টাকা পেলে বসে যাব, জনগণ কী করছে করুক গা, জনগণ তার ভোগান্তি শিকার হোক গা, আমার তাতে কোনো যায় আসে না, এরকম কোনো মানে প্রতিক্রিয়া আছে কিনা আপনাদের? ধন্যবাদ এই প্রশ্নটি করার জন্য। কারণ অনেকেই দেখা যায় যে ব্যবসা হিসেবে গ্রহণ করে যে আমি আমার জনপ্রিয়তা বেশি, আমি বনগাঁওয়ে মেম্বার পদপ্রার্থী হিসেবে ঘোষণা দিব, তারপর কেউ আসে আমাকে 40,000, 50,000, 20,000 অফার করবে, আমি সেটা নিয়ে বসে যাব, এরকমটা হয়। কিন্তু
অতীতে হয়েছে কিনা সেটা আমার জানা নাই, তবে যেহেতু হয়েছে বলে কথাগুলো আসছে, জি তা তো অবশ্যই। সেখান থেকে আমি আয়ত্তে নিচ্ছি যে এটা হয়। তবে আমার পরিষ্কার কথা এই সম্বন্ধে যে আমি টাকার কাছে কেন বিক্রি হব, আমি টাকার কাছে কেন বিক্রি হব? কোনো যোগ্য ব্যক্তিকে যদি আমার মনে হয় যে সে আমার চেয়ে যোগ্য, তার জন্য আমি বসে যেতে পারি, কিন্তু কোনোদিন আমি টাকার জন্য বসবো না। এতটুকু এই বিষয়ে আমি আপনাকে বললাম, এতটুকু এই বিষয়ে আপনাকে বললাম। আচ্ছা আরিফ ভাই ধন্যবাদ। আমাদের আর কোনো প্রশ্ন নেই জনগণের পক্ষ থেকে। আর জনগণ যদি প্রশ্ন করতে চায় তো তারা কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দিবেন। আর আগামী নির্বাচনে আপনি অতি নির্বাচিত হন তো জনগণের জন্য কি করবেন এটা যদি একটু বলতেন। এক নাম্বার, আপনি খুব একটি সুন্দর চমৎকার প্রশ্ন করেছেন যে আমাকে যদি জনগণ 7 নাম্বার বনগড়ের জনগণ তাদের জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত করে, তাদের জন্য আমি কঠোরভাবে 3টা কাজ করব ইনশাআল্লাহ। যার একটি আমি কোরআনের কথা বলি, সেটা হচ্ছে ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়াতলে থাকবে, সেটা আপনি জানেন। জি তো আমার সেখান থেকে কঠোর অবস্থান হবে 3টি। যার 1 নাম্বার হচ্ছে 7 নাম্বার বনগাঁওয়ার্ডের জন্য যতটুকু বরাদ্দ হবে সেটা সঠিকভাবে, সঠিক নিয়মে, সঠিক মানুষের কাছে পৌঁছে দেব ইনশাআল্লাহ। এটি হবে আমার 1 নাম্বার পদক্ষেপ। 2 নাম্বার পদক্ষেপ, গ্রাম অঞ্চলে যেটা দেখা যায় যে বিচার ব্যবস্থা খুব নাজেহাল। একেবারে জঘন্য অবস্থা বিচার ব্যবস্থা, না তো কোনোভাবেই নয়। মামা খালা যার রায় তার, এ কথা নয়, বরং সত্য যার রায় তার। কথাটা বুঝতে পারছেন? মামা খালা বলতে যাকে বুঝাই, বুঝতে পারছেন তো যে মামা খালা খালু আছে, রায় ওর পক্ষে হলো, এটা আর নয়। সত্য যার রায় তার পক্ষেই হবে। মানে আপনি সত্যটাকেই জি, প্রাধান্য দিবেন। প্রাধান্য দিব। সেখানে যদি আমার নিজের ভাইও অপরাধী হয়, তার শাস্তি জনগণের সামনে হবে ইনশাআল্লাহ। এবং সঠিক বিচার উপস্থাপন করব ইনশাআল্লাহ, এবং সঠিকটা সঠিকভাবে তুলে ধরেই বিচার সম্পন্ন করব ইনশাআল্লাহ। 2 নাম্বার এটা। আর 3 নাম্বারটা হচ্ছে আপনার মেম্বার হয়রানি মুক্ত। এই কথাটা দ্বারা এ বুঝাই যে আমাকে আপনি জনপ্রতিনিধি নির্বাচিত করলেন, আপনার সমস্যার জন্য আমার বাসায় আসতে আপনি লজ্জাবোধ করবেন, আমি লজ্জাবোধ করব। আপনার সমস্যায় আমার বাসায় আসতে আমি লজ্জাবোধ করব যে আমার জনগণ সমস্যায় পড়ছে, আমি তার পাশে যাব, কিন্তু সে আমার বাসায় আসছে, মানে এটা আমার কাছে লজ্জাবোধ। তো সেই জায়গা থেকে মেম্বার হয়রানি যেন আমার কোনো জনগণ না হয় 7 নাম্বার বনগাঁওয়ার্ডে, এটা আমি একবারে কঠোরভাবে পদক্ষেপ গ্রহণ করব। তো এতটুকুই আজকে আপনাকে আমি আপনার 3 ইডিয়টসের মাধ্যমে আমার বনগাঁও 7 নাম্বার বনগাঁওয়ার্ডের জনগণকে জানাতে চাই। এবং আমি বনগাঁওয়ার্ডের সকলের দোয়া এবং সমর্থন কামনা করি আপনাদের 3 ইডিয়টস চ্যানেলের মাধ্যমে, এবং ধন্যবাদ আপনাকেও। আচ্ছা ধন্যবাদ আপনাকেও আরিফ ভাই। আমরা